আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা আমাদের এই ইনকোর্স নেওয়ার কথা ছিল কয় তারিখ? 14 তারিখ। আচ্ছা, তাহলে আমি একটু সিলেবাসটা রিভিউ করি। বলছিলাম যে ইলেকট্রিসিটি মার্কেট থাকবে। স্যার ইলেকট্রিসিটি মার্কেটটা না রাখলে হয় না স্যার, ওই 3টা স্লাইডই তো অনেক বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনাদের থাকলে ওইটা মেইন টার্মের জন্য সুবিধা হতো আর কি, তখন আমরা আসলে এটা রিভাইজ তখন। যাই হোক, তাহলে প্রথম তিনটাই করি। ওকে স্যার। এখান থেকে দেখতে হবে কোয়ালিটি, রিলায়েবিলিটি, এই জিনিসটা কি, এবং অ্যাভেলেবিলিটি। ইলেকট্রিসিটি মার্কেট, স্মার্ট গ্রিড কি, স্মার্ট গ্রিড আসলে কেন ইউজ করা হয়, মানে এটা সম্পর্কে কিছু লিখতে বলতে পারে। পিএলসি কি, পাওয়ার লাইন ক্যারিয়ার কেন ইউজ করা হয়, এবং ডিস্ট্রিবিউটর জেনারেটর অথবা স্টোরেজ যে ডিভাইসেস আছে ওগুলো কেন ইউজ করা হয়। স্ক্যাডা কি, স্ক্যাডা কিভাবে কাজ করে। তারপর পাওয়ার সিস্টেমের বেসিক, পাওয়ার সিস্টেম কন্ট্রোলের বেসিকটা কি, বেসিক অফ পাওয়ার কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেম কন্ট্রোল। জেনারেটরের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ কিভাবে কন্ট্রোল করা হয়, আসলে অবশ্যই এই ফিগারটা সহ দিতে হবে, এক্সপ্লেন করে এই ফিগারটা সহ দিতে হবে। এটা দেওয়ার দরকার নেই। প্রাইমারি কন্ট্রোল, সেকেন্ডারি কন্ট্রোল কি এবং কেন ইউজ করা হয়। এবং আরটিইউ, আইইডি এবং পিএমইউ এর মধ্যে ডিফারেন্সটা কি এবং কোনটা কিভাবে কাজ করে। আর এই ছোট্টখাট্ট এই জিনিসটা একটু দেখবেন, এখানে কি বোঝাচ্ছে। এক মাইক্রোসেকেন্ডের করসপন্ডিং যদি এরর দেখা যায় তাহলে কত ডিগ্রি, মনে করেন 2 মাইক্রোসেকেন্ড, এটা একটু জাস্ট একটু দেখবেন এই জিনিসগুলো। এই ইকুয়েশনটা দেখবেন, এটা থেকে হয়তো ছোটখাটো একটা 2 মার্ক অথবা 3 মার্কের একটা ম্যাথ থাকতে পারে। ওইটাই পিএমইউ কিভাবে কাজ করে, এটা যখন অনেকগুলো আছে এটার অ্যাব্রিভিয়েশনটা দেখবেন, WAMPC। এরপর সিকিউরিটি কি, সিকিউরিটি কিভাবে আসলে মেনটেন করা হয়।
লোড ফোরকাস্টিং তো জানেনই, এটা তো নর্মাল জিনিস। ইউনিট কমিটমেন্ট এগুলো আমরা মানে সামনে তো পড়ছিলাম। এগুলো দরকার নেই, এগুলো আমাদের অবশ্যই মানে পুরো টপিক মানে পুরো যদি আমরা সিলেবাস কভার করি এগুলো অটোমেটিক এর মধ্যে আবার চলে আসবে। প্রথম স্লাইড থেকে এতটুকু পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে স্টেট এস্টিমেশন। স্টেট এস্টিমেশন কি এবং কেন দরকার? আরেকটা জিনিস বলছিলাম, লোড ফ্লো এবং স্টেট এস্টিমেশনের মধ্যে ডিফারেন্সটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেশন করা হয় কোন একটা কমপ্লেক্স পাওয়ার ফ্লোর জন্য, এই সিগমা আর কি। স্টেট এস্টিমেশন কিভাবে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কাজ করে, না ইএমএস এর সাথে কাজ করে। এগুলো আসলে দরকার নেই, এটা WLS ক্রাইটেরিয়ন দেখলে দেখতে পারেন, না হয় এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে অবজারভেবিলিটি, তারপর ব্যাড ডাটা কিভাবে ডিটেক্ট করা হয়, এরপরে দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে ডিসি সার্কিটের জন্য আর একটা হচ্ছে এসি সার্কিটের জন্য, খুব ভালোভাবে দেখবেন। স্যার এই Z1 Z2 Z3 যে ভ্যালু গুলা, এগুলা কি হচ্ছে গিয়ে দেওয়া থাকবে না আমাদের বের করে নিতে হবে? সাধারণত দেওয়া থাকবে এগুলো, কারণ এগুলো বের করতে হলে আপনার টাইম চলে যাবে অনেকক্ষণ, এগুলো দেওয়া হ্যাঁ থাকবে। স্যার, অনেক সময় লাগতেছে, বের করে দেখছিলাম। হ্যাঁ, এগুলো দেওয়া থাকবে, মানে আমি ইকুয়েশনটা দিয়ে দেবো আর কি, বুঝেন নাই? হুম, এই যে এখানে জি ইকুয়েশনটা দিতে পারি, এগুলো ওকে অনেকক্ষণ স্যার। লাগবে। একইভাবে এসি সার্কিটের ক্ষেত্রে এটা একটু দেখবেন। তারপরে তিনটা ম্যাথ খুব ভালোভাবে দেখবেন। তিনটা ম্যাথ খুব ভালোভাবে দেখবেন। পরে হচ্ছে ইউনিট কমিটমেন্ট এবং ইকোনমিক ডিসপ্যাচ, এর মধ্যে ডিফারেন্সটা কি, এবং সাথে হচ্ছে যদি করতে পারে এজিসি, এই তিনটার মধ্যে ডিফারেন্স অথবা সম্পর্কটা কি, তুলনা করতে দিতে পারে। ইউনিট কমিটমেন্ট কেন দরকার?
এটা এত বেশি দরকার নাই। ইউনিট স্যার স্লাইড দেখা যাচ্ছে না। ও সরি, আমি এখন দেখা যাচ্ছে? জি স্যার। ইউনিট কমিটমেন্ট কেন দরকার? বললাম প্রথম হচ্ছে ইউনিট কমিটমেন্ট এবং ইকোনমিক ডিসপ্যাচ এবং হচ্ছে এজিসি, এই তিনটার মধ্যে ডিফারেন্স অথবা মানে সম্পর্কটা কি? পরবর্তী ইউনিট কমিটমেন্ট কেন দরকার? তারপর হচ্ছে ইউনিট কমিটমেন্টের কথাগুলো হচ্ছে মেথড আছে, মেইনলি আসলে অবশ্যই এটা থার্মাল ইউনিটের জন্য ইউজ করা হচ্ছিল, এবং কোন মেথডটা ইউজ করা হয়। ডাইনামিক প্রোগ্রামিং মেথড এর মানে কি এবং কিভাবে একটা ইউনিট এর সাহায্যে কিভাবে ইউনিট কমিটমেন্ট এনশিওর করা হয়। ফরওয়ার্ড দুই ধরনের ডাইনামিক প্রোগ্রামিং মেথড আছে, দুটা হতে ডিফারেন্স দিতে পারে এবং কোনটা ইউজ করা ভালো। এটা একটু দেখতে পারেন যদি হচ্ছে দেখতে চাইলে দেখতে পারেন, এটা চারটা। এরপর হচ্ছে দুটা ম্যাথ আছে, 13.1 এগুলো কিন্তু গ্রেজারের বইয়ে একদম ঠিকভাবে দেওয়া আছে, ওইখান থেকে নেওয়া হয়েছে। 13.8, 13.9। অবশ্যই এখানে মানে চিন্তা করতে হবে, ট্রান্সমিশন লস চিন্তা করা হয় নাই। ট্রান্সমিশন লস চিন্তা করলে আমাদের ক্যালকুলেশন গুলো অন্যরকম হয়ে যেত। এই তিনটা ম্যাথ একটু দেখবেন। এতটুকু হচ্ছে আমাদের সিলেবাস। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার যেদিনের লেকচারটা মিসিং ছিল ওখানে হচ্ছে কয়েকটা টপিক ডিসকাস করেছিলেন, ওটা একটু আরেকবার ডিসকাস করলে ভালো কি হতো। কি 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 মনে আছে আপনার? স্যার একটা ছিল হচ্ছে এনএলডিসি তে ব্যাকআপ কেন রাখা হয়, হ্যাঁ হ্যাঁ, একটা ছিল আরটিইউ আইইটি এন্ড পিএম এর মধ্যে ডিফারেন্স, ওইটা একটা ছিল। তারপরে ট্রান্সডিউসারে ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হলে কি হয়, ওরকম একটা ডিসকাশন ছিল। যে আগে আপনি চিন্তা করেন, আগে একটা একটা করি। এই যে আমাদের কেউ কি বলতে পারবেন এনএলডিসি তে কেন ব্যাকআপ রাখা হয়? আমাদের এনএলডিসি এর ব্যাকআপ কোথায় অবস্থিত? আমাদের মেইন এনএলডিসি যেটা আছে এটা আসলে অবস্থিত হচ্ছে গিয়েতে, মানে রামপুরায়। আর এটার ব্যাকআপ হচ্ছে বিদ্যুৎ ভবনে, এই যে আপনাদের ইউনিভার্সিটির পাশে আব্দুল গনি রুট আছে না, ওইদিকে সচিবালয়ের পাশে ওইখানে। কারণটা হচ্ছে কি, যে কোনো সময় যদি মানে একটা একটা দেশের জন্য হচ্ছে পাওয়ার হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখবেন হচ্ছে কোনো জিনিস, কোনো দেশ যখন আক্রমণ করে প্রথমে হচ্ছে দুইটা জিনিস ইয়ে করে, দুইটা জিনিসের উপর তারা হামলা করে। একটা হচ্ছে কমিউনিকেশন, আর একটা হচ্ছে মেইনলি পাওয়ার আর কি। পাওয়ার হলে তো কমিউনিকেশন অফ হয়ে যাবে, পাওয়ার অফ হলে তো কমিউনিকেশন অফ হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুইটা জিনিস। সো এটা হচ্ছে কোনো কারণে দুইটা কারণে অ্যানালিসিস ব্যাকআপ রাখা হয়, প্রতিটা দেশেই আছে, প্রতিটা দেশেই আছে। আরো মানে সেন্সিটিভ এরিয়াতে আরো ব্যাকআপ দুইটা না আরো অনেকগুলো রাখা হয়। সো কোনো কারণে যদি আমাদের অ্যানালিসিস যেটা আছে এটা যদি সিস্টেমের কারণে হোক অথবা অন্য কোনো এক্সটার্নাল কারণে হোক, যদি আমাদের কলাপস করে তাহলে আমাদের পুরো পাওয়ার সিস্টেম কিন্তু কলাপস করবে। কারণ ওইটা দিয়েই আমাদের মোটামুটি সিস্টেম কন্ট্রোল করা হয়। সো ওইটা কলাপস করলেও যাতে আমরা ব্যাকআপ প্রোটেকশন দিতে পারি, ব্যাকআপ কন্ট্রোল করতে পারি, অথবা আমাদের পাওয়ার সিস্টেমটা যাতে ব্যাকআপ সাস্টেন করতে পারে, এই কারণে আমাদের
ব্যাকআপ অ্যানালিসিস দরকার। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। জাস্ট সিকিউরিটির জন্য, আর কিচ্ছু না। এটা আরেকটা কি ছিল? ডিফারেন্স বিটুইন অ্যামাং আরটিইউ আইডি, সরি হ্যাঁ আইডি এন্ড পিএমইউ। আমি তো ভুলে গেছি, যাই হোক ওইটা যতটুকু মনে আছে, আরটিইউ মনে হয় অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করে, এবং এই ক্ষেত্রে আমরা স্যাম্পলটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল দিয়ে, মানে অ্যানালগ হচ্ছে ভি এবং আই দুইটা নেয়। ভি এবং আই দুইটা, আমি যদি ফিগারটা দেখি তাহলে বলতে পারবো। দেখি, এই তো এটা না, আরটিইউ আইডি এবং পিএমইউ। জি স্যার। আচ্ছা, ও প্রথমটা দেখেন, একটু দেখেন। এক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু ভি এবং আই দুইটা নিয়ে কাজ করে, এবং পি এবং কিউ সাথে সাথে মেজার করে, এবং এগুলো আসলে এগুলো থেকে সেন্স নিয়ে আমাদের রিলে অপারেট করে একটা। আরেকটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে জাস্ট হচ্ছে অ্যানালগ সিগন্যালকে আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে এখানে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়। না, এই যে আইইডি তে কোনো কনভার্সন করা হয় না, ডিরেক্টলি হচ্ছে ওইটা দিয়ে পরে ওইখানে একটা হচ্ছে থ্রেশহোল্ড ক্রিয়েট করে আমাদের হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের মতো যে বিটে কনভার্ট করা হয় ওই জিনিসটাকে। এবং পিএমই তে দেখেন এখানে কিন্তু হচ্ছে একদম অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার ইউজ করা হয়, এবং ফেজ লকড অসিলেটর ইউজ করা হয়, এবং সাথে সাথে হচ্ছে জিপিএস থেকে সিগন্যালটা, কিছু সিগন্যাল নেওয়া হয়। এখানে প্রথম দুইটার ক্ষেত্রে একটু দেখেন ডিরেক্টলি কানেক্টেড লাইনের সাথে, বুঝছেন কিনা দেখেন। আরটিইউ এবং আইডি ডিরেক্টলি লাইনের সাথে কানেক্টেড, কিন্তু পিএমইউ একটু দেখেন ওটা হচ্ছে লাইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এখানে হচ্ছে জিপিএস এর মাধ্যমে, মানে কমিউনিকেশনের মাধ্যমে এটা আসলে মানে অপারেট করে। এবং এটা কিভাবে অপারেট করে পিএমইউ, এটা দেখেন, এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা, এই যে পরবর্তী পেজে আছে, পরবর্তী পেজ আছে এখানে, দুইটা, এটা থেকে একটা সিগন্যাল পাই, এই অংশ থেকে আরেকটা সিগন্যাল পাই, এবং এই দুইটা সিগন্যালের মধ্যে কম্পেয়ার করে, এই দুইটা সিগন্যালের মধ্যে কম্পেয়ার করে যদি ফেজ ডিফারেন্স একটা নরমাল, যে যে আমাদের প্রেসক্রাইব অথবা যে আমাদের থ্রেশহোল্ড যে ফেজ ডিফারেন্স আছে ওইটা থেকে যদি বেশি হয় তখন এটা মানে সিগন্যাল দেয় আর কি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি। এরপর কোনো কোয়েশ্চেন আছে? ফোর্সড ব্ল্যাকআউট নিয়ে একটু ডিসকাস করেছিলেন। ফোর্স ব্ল্যাকআউট, আচ্ছা, না ব্ল্যাকআউট ফোর্স রিস্টার্ট নাকি ফোর্স ব্ল্যাকআউট ছিল? স্যার আমার খুব বেশি মনে নেই, এরকম একটা বলেছিলেন যে যখন হচ্ছে সার্কিট ব্রেকার ঠিকঠাক মতো অপারেট না করে তখন হচ্ছে এনএলডিসি আশপাশের সার্কিট ব্রেকার হ্যাঁ গুলো হ্যাঁ কাজ হ্যাঁ, করে। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল। ওটা হচ্ছে মনে করেন ওই যে, এটা তো আমরা গিয়ার ক্ষেত্রে বলছিলাম, আসলে আমরা কমিউনিকেশন, শোনা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। এটা আমরা প্রোটেকশনের ক্ষেত্রে বলছিলাম। কোনো ক্ষেত্রে যদি
কোনো ক্ষেত্রে যদি আমাদের মানে আশেপাশের সার্কিটের যদি আমাদের সার্কিট ব্রেকার কাজ না করে, পরে কি আমরা জোন 2 তে চলে যাই? একটু মনে করে দেখেন, মানে প্রথমের কাজ হচ্ছে জোন 1 এ যে এখানে ফল্ট হয়েছে ওই রিলেটেড সার্কিটটা কাজ করা। যদি ওইটা কাজ না করে তাহলে হচ্ছে তার পরবর্তী যে জোন আছে ওইখানে ওইটা কাজ করা। এবং এক্ষেত্রে যদি যদি হচ্ছে সার্কিট ব্রেকার কাজ না করে যদি গিয়া করা হয়, তাহলে জেনারেটরের অনেক সময় আমি এটা বলছিলাম, জেনারেটর হচ্ছে একদম মানে ফোর্স মানে বন্ধ করা হয় আর কি। কারণ হচ্ছে আমরা লাইনের মধ্যে যদি ফল্ট কারেন্ট ফ্লো করে এবং সেক্ষেত্রে যদি সার্কিট ব্রেকার কাজ না করে এবং হচ্ছে সাথে সাথে রিলেটেড যে হচ্ছে আমাদের প্রোটেকশন সিস্টেম ওইটা কাজ না করে, তাহলে ওই জোনের মধ্যে যে এবং সর্বশেষ অবস্থা হলে আমাদের হচ্ছে এই যে জেনারেটর যেটা আছে ওইটাকে অফ করে দিতে হবে, এরকম লাস্ট স্টেজ, এর থেকে নাই। আরেকটা ছিল হচ্ছে যতটুকু জানি আসলে ব্ল্যাক রিস্টার্ট হয়তো সামথিং কিছু একটা টাইপের ছিল হয়তো বা। সেটা হচ্ছে আমাদের যখন পুরো একটা পাওয়ার সিস্টেম যখন ডেড হয়ে যায়, তখন আমাদের কিন্তু পাওয়ার সিস্টেমটা অন করার জন্য বাসে কিছু পাওয়ার মানে জেনারেটর অন করার জন্য বাসে কিন্তু পাওয়ার দিতে হয়। এই জিনিসটা দেয়া হচ্ছে আসলে যেসব জেনারেটর অনেক বেশি বড় জেনারেটর এবং সাথে সাথে কিছু মানে ছোট ছোট জেনারেটর অ্যাড করা হয়, ওইটা দিয়ে লাইনে বাসবারে পাওয়ার দিয়ে তখন আমাদের বড় জেনারেটরগুলো আস্তে আস্তে অপারেট করা হয়। কারণ আমরা জানি কোনো একটা পাওয়ার সিস্টেম অথবা জেনারেটর যদি একটা পাওয়ার সিস্টেমের সাথে কানেক্ট হতে হয়, তাহলে তাকে মিনিমাম 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সেটা হচ্ছে লাইন ভোল্টেজ প্রায় সেম, মানে দুইটার লাইন ভোল্টেজ প্রায় সেম হতে হবে, দুইটার ফেজ ডিফারেন্স প্রায় সেম হতে হবে এবং দুইটার ফ্রিকোয়েন্সির সামান্য ডিফারেন্স হতে হবে, সামান্য ডিফারেন্স। ইনকামিং ফ্রিকোয়েন্সি সাধারণত বেশি হতে হবে যেটা কানেক্টেড হবে। এতটুকুই মনে হয় বলছিলাম। এরপর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাহিয়ান? না স্যার, আমার এগুলোই ছিল। না, এখানে তো আসলে মানে সিলেবাসের বাইরে অনেক কিছু ডিসকাশন করা হয়। সিলেবাসের মধ্যে যতটুকু আজকে যা দেখালাম, মানে ওই যে যে 3টা স্লাইড এর মধ্যে এই 3টা স্লাইডের মধ্যে থেকে আসলে যা বলছে ওগুলো থেকে আসবে, আর বাইরে আসবে না। আচ্ছা, এখন তাহলে আমরা নতুন স্লাইড একটু আরম্ভ করি, নতুন যে ইয়েটা। কালকে আমরা এটা দেখছিলাম না, এজিসি? জি স্যার। এই যে একটা জিনিস বলছিলাম, ড্রপ ড্রপ ক্যারেক্টারিস্টিক্স, ওটা মানে কি? এটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত তো ধরে। ড্রপ ড্রপ সেটিং ইউজ করা হয়, যেটা মানে হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সিকে ফিক্সড রাখতে গভর্নর সেটিংস চেঞ্জ করা হয় যেটা। হ্যাঁ, ওটা আসলে প্রাইমারি কন্ট্রোল একদম, মানে এটাই হচ্ছে মেইন টার্গেট। এটা যদি না হয় আমরা সেকেন্ডারি কন্ট্রোলে যাই, যেটা আসলে আমরা দুই জায়গা লোড ভেরিয়েশন করে আমরা ফ্রিকোয়েন্সিটা, অথবা দুই জায়গা থেকে যদি আমরা একটু পরে দেখবো, এটা দুই জায়গা থেকে হচ্ছে পাওয়ার ফ্লো কন্ট্রোল করে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করি। স্বাভাবিক অবস্থায় কোনো একটা পাওয়ার সিস্টেমে আমাদের যে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্টটা সাধারণত আমরা গভর্নর কন্ট্রোল সাহায্যে করি আসলে।
এই তিনটা জিনিস একটু বলছিলাম, এটা কি বলছিলাম এই ফিগারে? প্রথমটা কি ছিল? এগুলো স্যার এই যে লোড করার ফলে হঠাৎ করে একটা লোডের চেঞ্জ হলো লাইনের মধ্যে কোনো একটা টাইমে, হঠাৎ করে একটা চেঞ্জ হলো। পরে দেখলাম আমরা যদি আসলে গভর্নর সেটিং না দিই, আমাদের দেখেন আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি ফল করবে খুব দ্রুত একদম। এই যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অনেক নিচে নেমে আসবে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। কিন্তু যদি গভর্নর সেটিংটা দিই, আমরা দেখেন ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে আবার একদম কাছাকাছি চলে যাবে, যদিও বা সামান্য একটা এরর থাকবে। এটা বলছিলাম, এটা হচ্ছে বই থেকে একটু দেখে নিতে, কারণ এটা আমাদের হেডেক না মাথার। আমরা ডিরেক্টলি এই ইকুয়েশন থেকে লেখা শুরু করব। গতকাল একটু বলছিলাম আমাদের যে কন্ট্রোল সিস্টেম পড়ছেন না, জি স্যার। এই কন্ট্রোল সিস্টেমটা আমাদের খুবই দরকার। দেখেন এখানে কিন্তু এগুলোই পড়ছেন 1/ms + d, কারণ ডি হচ্ছে এটা তো মাস ওই স্প্রিং সিস্টেমের মাসের মতো, কারণ রোটেটিং মাস, এবং হচ্ছে ডি হচ্ছে ড্যাম্পিং। ওই জিনিসগুলো একটু দেখবেন জাস্ট, ওটা বই আছে, বইয়ের রেফারেন্সে দেওয়া আছে, ওটা একটু দেখবেন। বই দুটা পাইছেন? জি স্যার, পেয়েছি। এরপর হচ্ছে এই এই জিনিসটার সাথে একটা হচ্ছে সাপ্লিমেন্টারি কন্ট্রোল। অনেক সময় এটা বাইরে থেকে দেখেন, একটু বাইরে থেকে একটা সাপ্লিমেন্টারি কন্ট্রোল দেওয়া হয় যদি আপনি আরো আরো একটু অ্যাডজাস্টমেন্ট করতে চান ডিরেক্টলি। এবং এখানে দেওয়া আছে সাপ্লিমেন্টারি কন্ট্রোলের কাজটা কি, একদম প্রিসাইসলি আপনাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা দেবে। এইখানে হচ্ছে আমাদের এখন মেন কাজ হচ্ছে এটা, এটার জন্য আমি দৌড়াচ্ছি এটাই। এতক্ষণ যাবত যেটা ছিল এটা হচ্ছে ওয়ান এরিয়া মডেল, জাস্ট কোন একটা পাওয়ার সিস্টেম আছে, কোন একটা জেনারেটর আছে, ওইটা দিয়ে একটা লোড সার্ভ করা হচ্ছে, বা কিছু লোড কোন একটা এরিয়াতে লোড সার্ভ করা হচ্ছে। এখন মনে করেন টু এরিয়া মডেল, এটা একটু চিন্তা করেন। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কিভাবে কন্ট্রোল করা হবে একটু দেখেন। প্রথম এরিয়াটা একটু দেখেন, আমি একটু যদি আঁকা ট্রাই করি। এটা মনে হয় কোনো একটা এরিয়া, এটা এটা কোনো একটা এরিয়া, এটা মনে করেন বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। এখন দুইটার হচ্ছে লাইন কানেক্টেড, আপনি হচ্ছে লাইন কানেকশন দেবেন, কিভাবে দেবেন ওটা হচ্ছে কথা। এখন দেখেন এই জিনিসটা হচ্ছে আগের মতোই, এটা জাস্ট একটা জেনারেটরের একটা মডেলের প্রাইম মুভার সহ একটা মডেল ক্রিয়েট করলো। এই জিনিসটা ইকুয়েশন আর ডেরিভেশনটা আপনারা দেখে নেবেন, আমি হচ্ছে ফিজিক্যাল জিনিসটা বুঝে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড আর একটা মডেল। এখন অবশ্যই দুইটা কানেকশন করতে হলে আপনাকে অবশ্যই একটা পাওয়ারের পিটাই কতটুকু দুই প্রান্তের মধ্যে কোন দিক থেকে কোন দিকে পাওয়ার যাচ্ছে ওইটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এবং পিটাইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওইটার উপরেই বেস করে আপনাকে মানে বেস করে ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন হবে। এখানে একটু একটা কথা বলেন, মনে করেন এই যে সাপোজ মনে করেন ইন্ডিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, হ্যাঁ, আর বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50.5 হার্টজ। যদি দুইটা কানেকশন দেওয়া হয় তাহলে পাওয়ারফুল কোন দিক থেকে কোন দিকে হবে? ফ্রিকোয়েন্সি যেহেতু বেশি তাইলে রিয়েল পাওয়ার বেশি, তাহলে না, হ্যাঁ রিয়েল পাওয়ার বেশি, তার মানে পাওয়ারফুল কোন তাহলে দিক থেকে কোন দিক হবে এবং ওভারঅল সিস্টেমের অবস্থাটা কি হবে ওইটা বললে হবে জাস্ট। পাওয়ারফুল স্যার 50.5 থেকে 50-র দিকে হবে। হ্যাঁ, তারপরে আচ্ছা ঠিক আছে, কোনো এক দিক থেকে পাওয়ার ফ্লো হবে, কোনো অসুবিধা নাই।
ফ্রিকোয়েন্সির অবস্থাটা কি হবে? ফ্রিকোয়েন্সির অবস্থা স্যার, এই যেটা কম ছিল 50 ছিল ওইটার ফ্রিকোয়েন্সি হ্যাঁ, একটু বেড়ে যাবে। ওইখানে ডিসটরশন হবে, বুঝছেন কথাটা? মানে ওখানে 50 হার্টজ, তো এটা তো আইডিয়াল, ওটা থেকে দেখা যাবে আসলে মানে ফ্রিকোয়েন্সিটা হয়তো বা বেড়ে যাবে একটু। পাওয়ার সিস্টেমে একটু ফ্রিকোয়েন্সি বাড়া মানে অনেক অনেক প্রবলেম। আচ্ছা, যাই হোক, এখন ওই কারণে আসলে আমাদের যে এইচভিডিসি ব্যাক টু ব্যাক আমাদের যে ভেড়ামেরাতে, ওটা কিন্তু ওই কারণে রাখা হয়েছে। ওটা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে, কারণ এটা কিন্তু অনেক কস্টলি। প্রায় তখনকার দিনে 2010 সালে প্রায় 1500 কোটি টাকা, মানে 1500 টাকা, মানে 1500 কোটি টাকার মতো খরচ করা হয়েছিল জাস্ট একটা ছোট একটা সাবস্টেশন, বেশি বড় না কিন্তু। এখানে কিন্তু ব্যাক টু ব্যাক হচ্ছে ডিসি ইউজ করা হচ্ছে, মানে ব্যাক টু ব্যাক সাবস্টেশন। এটা কেন করা হয়েছিল? এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্সের ঝামেলা থেকে বাঁচার জন্য। কারণটা হচ্ছে কি, মানে ইন্ডিয়া কিন্তু হচ্ছে 400 কেবি, 400 ভোল্টের 400 কেবির যে লাইন, ওটা হচ্ছে বেড়ামারাতে আসে, ওইটাকে এসি থেকে ডিসি বানানো হয়। বাংলাদেশ অংশে হয় সবকিছু। ওইখান থেকে ওইটা কিন্তু পিসিবি করছে আর কি। আবার ওইখান থেকে ডিসি থেকে আবার জাস্ট খুব একটা ঘরের মধ্যে, কিন্তু ওইখানে কিন্তু থাইরিস্টর, আপনারা পাওয়ার ইলেকট্রনিক্স পড়েন নাই, মানে ওইখানে থাইরিস্টর ইউজ করা হয় বড় বড়। আমাদের ডিরেক্টলি যে রেকটিফায়ার ওইটা ইউজ করা হয়নি, কারণ থাইরিস্টরের যে রেটিং আছে ওটা অনেক বেশি। এগুলো বিভিন্ন জায়গায় ধরে আর কি, ভাইবে ধরে একটু মানে মনে রাখবেন। তো ওইখানে ব্যাক টু ব্যাক ডিসি করা হচ্ছিল, প্রথমে এসি থেকে রেকটিফায়ার দিয়ে হচ্ছে ডিসি করা হচ্ছিল, আবার রেকটিফায়ার দিয়ে আবার ডিসি থেকে আবার ইনভার্টার দিয়ে এসি করা হচ্ছিল। আসলে জিনিসটা হচ্ছে মানে বাই ডিরেকশনাল, জিনিসটা এমনভাবে করা হয়েছিল যাতে হচ্ছে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাওয়ার ফ্লো করতে পারে। আর কোনো সময় যদি এমার্জেন্সি কেসে ইন্ডিয়াতে পাওয়ার দরকার হয় বাংলাদেশ থেকে, তখন আবার বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতে যাতে নিয়ে যাওয়া যায়, ওইটাই করা হয়েছিল। এবং এক্ষেত্রে করানোর ক্ষেত্রে এই এই টাইপ ফ্লুটা আসলে মানে খুব, এগুলো অনেক কিছু পাওয়ার ইলেকট্রনিক্স এর পাশাপাশি ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটাই খুব মানে মানে মেনটেন করা হয়েছিল খুব, মানে আর যদি ওইটা যদি দিতে না চান, এক্ষেত্রে দেখেন দুইটা এসি লাইন কিন্তু ডিরেক্টলি কানেক্টেড, কোনো ব্যাক টু ব্যাক নাই, দুইটা এসি লাইন ডিরেক্টলি কানেক্টেড। তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাদের দুই জায়গার ফ্রিকোয়েন্সিটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু আমাদের কিন্তু মানে ওভারঅল পাওয়ার সিস্টেমের ফ্রিকোয়েন্সি মিসম্যাচ খুব ঝামেলা হয়ে যাবে। এটা যদি না হয় তাহলে আমাদের ওভারঅল পাওয়ার সিস্টেমের ফ্রিকোয়েন্সি মিসম্যাচ। এটা একটু দেখবেন, এটা জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন, এটা আগেরটার মতোই, এটা দুটো এরিয়া সিস্টেম। এরপরে এই ম্যাথটা করবেন, এগুলো খুবই ইজি আসলে, এগুলো জাস্ট একটু দেখবেন আসলে এখানে কোনো জায়গায় হঠাৎ করে একটা লোড চেঞ্জ হয়ে গেল, এই ম্যাথটা করলে এই জিনিসটা বুঝতে পারবেন। এই সাবজেক্টটা খুবই ইজি, এটা পাওয়ার সিস্টেমের মতো কঠিন না। আশা করি সবাই এ প্লাস পাবেন যদি পড়ে থাকেন আর কি। এটার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেওয়া আছে এই যে পরের ম্যাথে, এই ম্যাথটা দরকার, এটা আসতে পারে, বলে তো দিলাম এটা আসতে পারে। এখানে ঘটনাটা কি হবে একটু দেখবেন আসলে, একটু আমি বলি আসলে। কোন একটা দুটা এরিয়ার দেখেন, দুটা এরিয়ার হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে। বলা হচ্ছিল কি কোন একটা জায়গায় হচ্ছে 100 মেগাওয়াট পাওয়ার ফ্লো চেঞ্জ হয়েছে, কোন জায়গায় এরিয়া ওয়ানে। তখন এরিয়া ওয়ানে এত 100 মেগাওয়াট পাওয়ার ফ্লো চেঞ্জ হওয়ার ফলে সিস্টেমের কি অবস্থা হবে, এবং এবং এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে যাবে এবং কতটুকু পাওয়ার ফ্লো হবে, ওই জিনিসটা একটু দেখেন।
এই সিস্টেম ফ্রিকোয়েন্সিটা একটু দেখেন। গোপাল একটু দেখেন, সিস্টেম ফ্রিকোয়েন্সিটা আগে 60 হার্টজ ছিল, এটা আসলে আমেরিকান একটা বই থেকে নেওয়া। 60 হার্টজ ছিল, এখন দেখেন কমে গেছে। এটা কি রাখা উচিত এভাবে? প্রাথমিক অবস্থায় দেখেন, মানে দুইটা সিস্টেমের মধ্যে আমি এটাই বললাম, দুইটা এসি সিস্টেম যখন আমরা আসলে একটা আরেকটার সাথে কানেক্ট করব, তখন অবশ্যই আমাদের ফ্রিকোয়েন্সিটা খুব বেশি খেয়াল করতে হবে এবং সাথে সাথে লোড চেঞ্জিংটা খেয়াল করতে হবে। ওটা যদি, কারণ লোডের সাথে ফ্রিকোয়েন্সি কানেক্ট মানে সম্পর্কযুক্ত। সো এমন ভাবে হচ্ছে আমাদের লোডটা চেঞ্জ করতে হবে যাতে ফ্রিকোয়েন্সিটা ঠিক থাকে। এক্ষেত্রে হঠাৎ করে দেখেন, এই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে, হঠাৎ করে হচ্ছে কোন একটা এরিয়া 1-এ জাস্ট 100 মেগাওয়াট হঠাৎ করে লোড চেঞ্জ হয়ে গেল, মানে 20% মতো আর কি লোড চেঞ্জ হয়ে গেল। ওই সময় দেখা যায় ওভারঅল সিস্টেম ফ্রিকোয়েন্সি কিন্তু ড্রপ করবে। ওভারঅল সিস্টেম ফ্রিকোয়েন্সি ড্রপ করবে এবং তাদের মধ্যে যে হচ্ছে পাওয়ার ফ্লো যতটুকু দেওয়ার কথা ততটুকু আসলে মিসম্যাচ হবে। কারণ দেখা যাবে আসলে যে পাওয়ার দেওয়ার কথা সে তখন পাওয়ার নিচ্ছে, যে নেওয়ার কথা সে যখন দিচ্ছে, মানে উল্টাপাল্টা হয়ে যাবে। একটু দেখে রাখো, আর 10 মিনিট পরে যাচ্ছে। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই ম্যাথটাতে তো ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পেলাম যে 0.08 হার্টজ মতো কমলো, তো স্যার হ্যাঁ, আমাদের তো 5% পর্যন্ত ফ্রিকোয়েন্সি মানে ডেভিয়েট করলেও সেটাও তো মোটামুটি না, রিলায়েবল। হ্যাঁ রিলায়েবল, কিন্তু আমরা আসলে সহজে ওইটা করি না। মানে আমরা যদি সিস্টেমের মধ্যে কোনো একটা, মানে এটা আমাদের জন্য বানানো হয়েছে রুল, এটা কিন্তু 5% পর্যন্ত আমাদের জন্যই বানানো হয়েছে রুলস। মানে কোনো জায়গায়, সেখানে তো আসলে ইন্ডিয়াতে ওই যে কিছু জায়গায় ছিল যে আপনি যতটুকু জানেন, কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাওয়ার আসে দুই দিক থেকে। একদিকে হচ্ছে তো বেড়ামারা দিয়ে, আরেকটা হচ্ছে ত্রিপুরা দিয়ে, ওই যে কুমিল্লার ওই দিক থেকে। ওটা কি পাওয়ার আসে বলেন তো, কেউ কি বলতে এসি পারবেন? ওটা কিন্তু এসি 160 মেগাওয়াটের মতো। ওটা কিন্তু ওই যে মানে বেড়া মারার মতো করার ট্রাই করছিল, কিন্তু ওটা ফিজিবল না বলে বাংলাদেশে তো এখন পাওয়ার কিন্তু সারপ্লাস। সো ওটা ওটা করা হয়েছিল। সে কারণে ইন্ডিয়া কিন্তু ওইটা আমাদের কিন্তু কুমিল্লার দক্ষিণের সাথে কানেক্টেড আর কি, কুমিল্লার দক্ষিণ অংশের সাথে কানেক্টেড। ওইটা যদিও বা ওটার মানে ওইদিকের চিটাগং রিজনের ফ্রিকোয়েন্সির বা কুমিল্লা রিজনের ফ্রিকোয়েন্সির অবস্থা কিন্তু এত খারাপ না। হ্যাঁ, ফ্রিকোয়েন্সির অবস্থা কিন্তু এত খারাপ না, কিন্তু ওরা কিন্তু কানেকশন করতে দেয় নাই। যদিও বা দুইটার মধ্যে ফ্রিকোয়েন্সির ডেভিয়েশন ছিল প্রায় 2 থেকে 3% মতো, কিন্তু কোন হেলথি সিস্টেমের সাথে আমরা কোন আসলে মানে সিস্টেম ফ্রিকোয়েন্সি আমরা মানে অন্য কোনো যেটা ডেভিয়েশন, সাধারণত ডেভিয়েশন হয় ওটা কানেকশন দেওয়ার মানে ট্রাই করে না কেউ। সে কারণে তারা কিন্তু ওটা আইসোলেট করে রাখছে একদম, ওটা কিন্তু এসি সাপ্লাই দেয়। এবং এখানে যদিও বা নাহিয়ান যে কোয়েশ্চনটা করছিলেন, এখানে যদিও বা এটা কিন্তু মানে 5%-এর মধ্যে আছে, কিন্তু আমরা সাধারণত ট্রাই করা হয় এটা যাতে হচ্ছে একদম সিস্টেমের যত কাছাকাছি নিয়ে যাওয়া হয়। তার থেকে বড় কথা হচ্ছে এখানে আসলে সিস্টেমে যতটুকু পাওয়ার, মানে যতটুকু পাওয়ার দেওয়ার কথা অথবা নেওয়ার কথা, ওই ক্ষেত্রে একটা মিসম্যাচ হবে। এটা হচ্ছে একটা মেইন অসুবিধা আসলে। কারণ জেনারেশনে এই যে একটু পরে এই ম্যাথটা করলে দেখবেন আসলে এই জেনারেশনে একটা হচ্ছে বিরাট পরিমাণ চেঞ্জ আসবে। মানে পাওয়ার ফ্লোতে একটা চেঞ্জ হবে। মানে উল্টা পাওয়ার চিন্তা করেন, এখন হচ্ছে লোড চেঞ্জ হয়েছে ফ্রিকোয়েন্সির, সে সে সেই কারণে আসলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে। একইভাবে যদি ফ্রিকোয়েন্সিটা কোনোভাবে চেঞ্জ হয়, এক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ লোডের চেঞ্জ হবে। উল্টাভাবে চিন্তা করেন, যদি হচ্ছে
ফ্রিকোয়েন্সিটা এখন 59.92 হার্টজ হয়, 60 হার্টজ থেকে কমে 59.92 হার্টজ হলো, তখন কিন্তু একটা প্রায় 100 মেগাওয়াটের মতো মানে লোডের কোন একটা পাশে লোডের চেঞ্জ হবে। বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। সেই কারণে আসলে আমাদের ফ্রিকোয়েন্সি থেকে ওই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু 100 মেগাওয়াট মানে হিউজ একটা অ্যামাউন্ট। সো সেক্ষেত্রে আমাদের কিন্তু পাওয়ার সিস্টেমটা আসলে মানে আমাদের এই সিস্টেমটা আসলে মানে ফ্রিকোয়েন্সিটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এসি পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে। কারো কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? নাহিয়ান, আমার একটা 10 মিনিটের একটা ব্রেক লাগবে, 10 মিনিট পরে তাহলে আসতেছে, আপনারা সবাই 10 মিনিট পরে আসেন আর কি। ওকে আমি স্যার। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আগে বলে আসলে এই এই সাবজেক্টটা খুবই ইজি। এবার আমাদের দেখা যেত বুয়েটে মানে 80 থেকে 90% এ প্লাস পাইতো আর কি। এটা এখানে মানে আমরা কিন্তু কোনো ডেরিভেশন সহজে আমরা ডেরিভেশনে যাই না, কিন্তু এটা ডিরেক্টলি আমরা যাদের ইচ্ছা হয় তারা একটু মানে একটু বইটা পড়ে নিলে মনে হয় একটু ভালো হয় আর কি। বইয়ের হচ্ছে 3-4টা পেজ আছে জাস্ট, এখানে প্রতিটা জিনিস আলাদা আলাদা ভাবে ডেরাইভ করে পরে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল। গ্রেঞ্জারের বইটা ফলো করব। গ্রেঞ্জারের বই এখানে হচ্ছে উপরে হয়তো আমি গিয়া দিলাম না, একটু দেখেন এখানে মনে হয় এটা মনে হয় চ্যাপ্টার 10 হবে, আমি একটু ভুল লিখছিলাম আর কি। চ্যাপ্টার 10 এখন 13 এই দুটা বই আছে, একটু দেখবেন আসলে এখানে এই দুটা বইয়ের মধ্যে এই দুটা বই থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখেন এখন এই জিনিসটা হচ্ছে একটু দেখেন, আহ, এই জিনিসটা হচ্ছে কোনো একটা জাস্ট হচ্ছে দুটা এরিয়ার সাথে একটা হচ্ছে মাঝখানে একটা টাইম মডেল। হ্যাঁ, এরপর যদি আমরা অটোমেটিক জেনারেশন কন্ট্রোল করতে চাই তখন আমরা আসলে সাপ্লিমেন্টারি কন্ট্রোল অ্যাড করতে হবে। স্যার আমরা আপনার ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, দাঁড়ান, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি অটোমেটিক জেনারেশন এই যে এটা জাস্ট হতো দুইটা জেনারেটরের মডেল কানেক্টেড করা হচ্ছিল একটু আগে, 2 এরিয়া মডেল যেটা। হ্যাঁ, এরপর যদি আমরা অটোমেটিক জেনারেশন কন্ট্রোল করতে চাই তো তখন অবশ্যই আমাদের সাপ্লিমেন্টারি কন্ট্রোল অবশ্যই লাগবে। একটু দেখেন সাপ্লিমেন্টারি কন্ট্রোল, এটা হচ্ছে প্রিসাইসলি আমাদের আসলে জেনারেশন কন্ট্রোলের জন্য আমরা মানে গভর্নর কন্ট্রোল দিয়ে হচ্ছে যেগুলো পসিবল হয় না ওইসব ক্ষেত্রে আমরা মানে বাইরের পাওয়ার ফ্লো কন্ট্রোল অথবা লোডশেডিং কন্ট্রোল করে আমরা সাধারণত এই যে গভর্নর কন্ট্রোলটা মানে ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করি। ওই ক্ষেত্রে এই জিনিসগুলো এখানে বলা হয়েছে আসলে একটু জাস্ট ওই দুটা জিনিস এখানে জাস্ট একটা অতিরিক্ত জিনিস এই ফিডব্যাক নেওয়া হয়েছে, জাস্ট আরেকটা অতিরিক্ত জিনিস এই যে ক্যাবাইএস। এখন কোন একটা এরিয়ার জন্য এই যে এরিয়া 1 এর জন্য এবং এরিয়া 2 এর জন্য এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে। জাস্ট এগুলো কিন্তু এই যে আমরা কন্ট্রোল সিস্টেমে যেটা ইউজ করছি ওইটাই ওই যে ফিডব্যাক লুপের ইকুয়েশনটা ইউজ করা হয়েছে জাস্ট, আর কিছু না। এখান থেকে আমাদের আপাতত এতটুকু পর্যন্ত, আজকে এতটুকু পর্যন্ত একটু আমরা দেখেন, কারণ আগামীকাল আমরা মোটামুটি একটু বইটা পড়বেন কাইন্ডলি।
বইটা পড়বেন, বইটা পড়লে একটু বোঝা যাবে আর কি, খুবই ইজি জিনিস, মানে বইটা পড়লে মোটামুটি বোঝা যাবে। সো আপাতত এতটুকু পর্যন্ত আজকে। নেক্সট, আচ্ছা নেক্সট আমরা হচ্ছে 14 তারিখ না পরীক্ষা? জি স্যার। নাহিয়ানকে থ্যাঙ্কস, আপনি সবার রিয়েট গুলো আছে? জি স্যার, রিএডমিশন 2 জন একদম আচ্ছা লাস্টে আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত একটু আজকের ক্লাস। এরপরের ক্লাস আমরা হচ্ছে এই যে এটা দেখবো, সাথে সাথে আরেকটা, এরপর হচ্ছে একটা ম্যাথ দেখবো। ম্যাথটা ইম্পর্টেন্ট, এমন আসবে, বলে দিলাম তো এটা আসবে, সে কারণে আগামী দিনের জন্য এটা রাখলাম, এটা আসবে। এরপর আমাদের 2টা কি 3টা স্লাইড আছে মনে হয়, আমরা মোটামুটি আস্তে আস্তে গেলে আমরা পড়ে ফেলতে পারবো। এখানে কিন্তু দেখেন এটা হচ্ছে ম্যাথ টাইপের, অ্যাপ্লিকেশন টাইপের, যেসব ম্যাথ আছে এগুলো খুব ভালোভাবে দেখতে হবে, যেসব ম্যাথ আছে এগুলো খুব ভালোভাবে দেখতে হবে এবং বুঝে বুঝে ম্যাথ করতে হবে। আমরা তাহলে একটু ইয়েটা করি, আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। এই গত ক্লাসে কি আমরা অ্যাটেন্ডেন্স দিই নাই? স্যার দিয়েছিলেন। এখানে সেভ হয় না কেন তোর, এটা কিছু হইলো? যাই হোক, অসুবিধা নাই। আচ্ছা আজকে বলেন তো, ইবনে আসিফ আছেন? স্যার রেকর্ডিং অফ করে দিতে পারেন। আচ্ছা দাঁড়ান।